জামাতের এই যে অহেতুক কিছু বিষয় নিয়ে রাস্তা গরম করা, এইটা বিভেদটাকে উস্কে দিচ্ছে বিএনপির সঙ্গে। এটা ইগো 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 এবং পরিকল্পিতও হতে পারে। আমি জানি না কি পরিকল্পনা নিয়ে তারা কেন আগাচ্ছে। নেপালে 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হতে হয়েছে, আনস্টেবল গভর্নমেন্ট, এবং শেষ পর্যন্ত এখানে দুর্নীতি কমেনি, স্বজনপ্রীতি কমেনি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়ায়নি, বাংলাদেশের মতো ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, এক পর্যায়ে গণঅভ্যুত্থান হতে হয়েছে। পিআর কি ওইখানের এই স্বজনপ্রীতি, নেপোটিজম, এগুলো কোনোটা রোধ করতে পেরেছে? পারেনি। বিএনপি জামায়াতের এখন বলি মুখোমুখি অবস্থান যদি বিভিন্ন বিষয় নিয়ে, এটা কি এমন যে জামায়াত ইসলাম যেহেতু বিশ্বাস করতে শুরু করেছে এখন যে তারা আসলে নির্বাচন জিতে ক্ষমতায় যেতে পারে, সেই অবস্থা তাদের তৈরি হয়েছে, এই বিশ্বাস থেকে কি এখন আসলে যে রাজনৈতিক একটা ইগো বা রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা একটা চরম আকারে নিচ্ছে? না, রাজনীতি করতে হলে তো মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে, স্বপ্ন তো দেখতে হবে, সেই স্বপ্ন ফুলফিল হোক বা না হোক। তো রাজনৈতিক দল হিসেবে পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে আগে রাজনৈতিক শক্তি হিসেবে বড় শক্তি ছিল দ্বিমেরু কেন্দ্রিক যে রাজনীতি, তাতে আওয়ামী লীগ এক মেরুতে, বিএনপি একদিকে, এবং তাদের কেন্দ্রিক জোট হতো অন্যরা। আওয়ামী লীগ এবং তাদের জোট বিতাড়িত হওয়ার পরে এখন ওই সময় যে এই দুইটার পরে থার্ড ফোর্থ যে রাজনৈতিক শক্তি ছিল সেটা ছিল জামায়াত ইসলাম আর জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিও আওয়ামী লীগের সঙ্গে থেকে তারা ক্ষয়িষ্ণু, এবং তারাও প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে, প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে এখন রাজনৈতিক শক্তি, বড় শক্তি তো বিএনপি আর জামাত। তো জামাত তো এই রাজনীতিটা করতেই হবে যে আমরা ক্ষমতায় আসবে এবং আশার রাজনীতি করছি। সেকেন্ড পজিশনের দল ফার্স্ট পজিশনকে কি ওয়াকওভার দিয়ে দিবে যে আমরা ক্ষমতায় আসবো না? সেইটা ঠিক আছে, করুক, কিন্তু সমস্যা হচ্ছে জামাতের এই যে অহেতুক কিছু বিষয় নিয়ে রাস্তা গরম করা, এইটা বিভেদটাকে উস্কে দিচ্ছে বিএনপির সঙ্গে। এটা ইগো 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 এবং পরিকল্পিতও হতে পারে। আমি জানি না কি পরিকল্পনা নিয়ে তারা কেন আগাচ্ছে। আমার আইনজীবী ভাই বললেন বিপ্লবী সরকার। যেদিন সুপ্রিম কোর্ট থেকে তাদের পরামর্শ নিয়ে এসে রাষ্ট্রপতির কাছে শপথ পড়ল, তারপর থেকে এটার বিপ্লবী সরকার একদম আমি নাকচ করে দিলাম, আইনজীবী না হয়েই। এইটাকে কোনোভাবে বিপ্লবী সরকার রাষ্ট্রপতির হাতে শপথ পড়ে এটা চলতেছে সংবিধানের আলোকে বলে বিপ্লবী সরকার, এটা হয় না। বিপ্লবী সরকার হতে পারত, কিন্তু হয়নি। এরপর হচ্ছে আপনি দেখেন পিআর নিয়ে যে আকাঙ্ক্ষাটা বারবার সামনে, অ্যাসপিরেশনটা আনছে। আগেও বলেছি, যে কারণে বলছেন যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, দুর্নীতি, যে এই নিয়োগ বাণিজ্য, এটা ওইটা সব কিছু দূর হয়ে যাবে পিআর হলে। পিআর একটা মহা ঔষধ, ধনান্তরী মহা ঔষধ। এটা তা না। দুই পদ্ধতির পিআর চলছে আমাদের এই এই আমাদের আশপাশের দেশগুলোর মধ্যে চলেছে দীর্ঘদিন, নেপালে এবং শ্রীলঙ্কায়। নেপালে 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হতে হয়েছে, আনস্টেবল গভর্নমেন্ট, এবং শেষ পর্যন্ত এখানে দুর্নীতি কমেনি, স্বজনপ্রীতি কমেনি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়ায়নি, বাংলাদেশের মতো ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, এক পর্যায়ে গণঅভ্যুত্থান হতে হয়েছে। পিআর কি ওইখানের এই স্বজনপ্রীতি, নেপোটিজম, এগুলো কোনোটা রোধ করতে পেরেছে? পারেনি। এমনি নির্বাচনে আপনার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গাড়ি ভাড়া দিয়ে ধরে বুঝিয়ে খাইয়ে ভোটার আনতে হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এইভাবে ভোটার আনে। সেইটা পদ্ধতির বাইরে আপনার শুধু হ্যানা ভোটে মানুষ স্বপ্রণোদিত এসে ভোট দিবে। তাহলে যদি আপনার 10% ভোট পড়ে, 10%-এর মধ্যে আপনি 70% না হয় হ্যাঁ পড়লো, 80% হ্যাঁ পড়লো, তাহলে 90% যে আসলো না, তখন আপনি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি আত্মঘাতী সিদ্ধান্তে কেন যাচ্ছেন?